স্থির নয়। মুক্তি সংগ্রাম 1971 সালে আমাদের আবদ্ধ হয়ে থাকেনি। মুক্তি সংগ্রাম চলমান ছিল, কেননা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন, যে প্রতিশ্রুতি তৈরি হয়েছিল যে এই দেশের মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে, সেটা মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে তৈরি হয়নি। এমনকি গত 54 বছর ধরে নানান ওঠা নামার মধ্য দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছাতে তো পারিনি, উল্টো বহু ক্ষেত্রে আমরা বিপরীত স্রোতে হেঁটেছি। এমনই বিপরীত স্রোত যে দেশে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা চেপে বসেছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য এই দেশের মানুষেরকে হত্যা করেছেন, আমাদের সন্তানদের হত্যা করেছেন, শিশুদের হত্যা করেছেন, নৃশংসতার চরমে পৌঁছেছেন। সেগুলো আমরা সবই জানি। তার রাজনৈতিক পরিণতিও তিনি বরণ করেছেন। আমরা বহুবার বলেছিলাম এই পরিণতি আসন্ন, কিন্তু ক্ষমতা মদমত্ত হলে এইরকমই অবস্থা হয় যে নিজের পরিণতির কথা আর খেয়াল থাকে না। শেখ হাসিনাও সেই হুঁশ হারিয়েছিলেন। ইতিহাসে এইভাবে হুঁশ হারাতে আমরা অনেককে দেখি। হুঁশ ফেরার ব্যাপারটা রাজনীতিতে একটা দল কিংবা কোনো ব্যক্তির জন্য যেমন তার উপলব্ধির ব্যাপার, সে অনুযায়ী নিজেকে পুনঃসজ্জিত করার ব্যাপার, তেমনি এটা কেবলমাত্র ব্যক্তির অথবা কোনো দলের তাদের নিজস্ব বিচার বিবেচনার জন্য ছেড়ে রাখলে সেখানে কোনোদিনই হুঁশ প্রতিষ্ঠিত হয় না। সে কারণে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হয় যেখানে হুঁশ তৈরি করার ব্যবস্থা থাকে, চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। যে বেহুশ হয়ে যেতে চায় তাকে আটকে রাখা যায়। এবং এইবারে বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রামের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিক ছিল যে তারা কেবলমাত্র ফ্যাসিস্ট শাসকের পতনের জন্যই লড়াই করেননি, ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থাটা কি হবে তার জন্য একটা রূপরেখা তারা তৈরি করেছে। এবং সেটা মৌলিকভাবে আমাদের দেশের ক্ষমতা কাঠামোর যে স্বৈরাচারী চরিত্র তাকে বদল করার একটা লক্ষ্য হিসেবে, তাকে বদল করার একটা কর্মসূচি নিয়ে আমাদের দেশের মানুষের সামনে হাজির হয়েছে। এইটাই এইবারের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সবচেয়ে শক্তিশালী দিক ছিল। 90-এর আন্দোলন আমরা করেছি, 90-এর গণ অভ্যুত্থানে তখন জেনারেল এরশাদের পতন ঘটেছিল, কিন্তু জেনারেল এরশাদ যে ব্যবস্থার, স্বৈরাচারী ব্যবস্থার উপর দাঁড়িয়েছিল সেই ব্যবস্থাকে প্রায় স্পর্শই করা হয়। প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা থেকে পার্লামেন্টারি ব্যবস্থায় আসলেই চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়ে যায় না। কিন্তু সেই অভিজ্ঞতাই 24-এর সংগ্রামে এসে রাজনৈতিক দলগুলো এই উপলব্ধিতে এসছেন যে বিদ্যমান ব্যবস্থায় আর বাংলাদেশ এগোবে না। বিদ্যমান ব্যবস্থা সবাইকে রাজনৈতিক ব্যবস্থা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং সেইটা আমাদের তরুণরা, এই দেশের ছাত্র, শ্রমিক, জনতা যখন এই রক্তস্নাত গণ অভ্যুত্থান করলো বিশাল আত্মত্যাগের মধ্যে দিয়ে, সেই লক্ষ্যটাকে আরো দূর এগিয়ে নিয়ে গেছে। বাংলাদেশে সে কারণে এখন বিচার, সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে এই বিচার এবং সংস্কারকে সম্পন্ন করা, এইটা গুরুতর রাজনৈতিক লক্ষ্য, আমাদের অস্তিত্বের একটা শর্ত হিসেবে সামনে হাজির হয়েছে। এই দেশে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, কারণ ন্যায় বিচার না হলে এই রাষ্ট্র ন্যায্যতার উপর দাঁড়াতে পারবে না। রাষ্ট্র ধারণার সাথে ন্যায় বিচার ওতপ্রোতভাবে জড়িত। যে রাষ্ট্রে ন্যায় বিচার নেই সেই রাষ্ট্র আর রাষ্ট্র হিসেবে টিকে থাকার সক্ষমতা রাখে না। সেটা শেখ হাসিনার রাষ্ট্র প্রমাণ করেছে। কিন্তু আমাদের রাষ্ট্র যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। বিদ্যমান এই যে ফ্যাসিবাদী বন্দোবস্তের বদল ঘটাতে হবে, একটা গণতান্ত্রিক বন্দোবস্তে আমাদের যেতে হবে। আর সেটা সম্পন্ন করতে হলে একটা নির্বাচন করতে হবে। এই সম্পর্কের কথাগুলো রাজনৈতিক লক্ষ্য হিসেবে আমরা শুরু থেকে বলে আসছি। এখন পর্যন্ত যে রোড ম্যাপ, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন,
তাতে আমরা ঠিকঠাক পথে আছি বলে মনে হয়। কিন্তু নানান ঘটনা সবার মনে আশঙ্কা জাগ্রত করছে যে আমরা কি ঠিকঠাক পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, নাকি নানা ধরনের ষড়যন্ত্রের পাকে বাংলাদেশ নতুন করে প্রবেশ করছে। পরিষ্কার করে আমাদের একটা অবস্থান নেওয়া দরকার। আমাদের সংস্কারের জন্য ন্যূনতম ঐক্য তৈরি করা দরকার। যেসব বিষয়ে ঐক্য হবে সেটাই হবে জাতীয় সনদ, যেসব বিষয়ে ঐক্য হবে না সেগুলো জনগণ মীমাংসা করবেন নির্বাচনের মধ্য দিয়ে, এবং আগামী নির্বাচনের মধ্য দিয়ে যা কিছু ঐকমত্য জাতীয় সনদ সেটা যেমন বাস্তবায়িত হবে, তেমনি নির্বাচনে জনগণ কারো ম্যানিফেস্টোকে যদি সমর্থন দিয়ে বিজয়ী করে তারা সেটাও বাস্তবায়ন করতে পারবে। আমরা নতুন একটা ব্যবস্থার মধ্যে প্রবেশ করব এবং সেই নির্বাচন আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হিসেবে আমাদেরকে আয়োজন করতে হবে। এইটা এখন বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থ হিসেবে পরিণত হয়েছে। যারাই এটাকে কোনো না কোনোভাবে এই পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইবে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তোলা এখন আমাদের কর্তব্য হবে। সুতরাং বাংলাদেশের জনগণকে এই জায়গায় সতর্ক থাকতে হবে যে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়া আমরা আছি, সেই রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। সকলকে এটা মনে রাখা দরকার যে আমরা সকলে যেখানে ঐকমত্য হব সেটাই জাতীয় সনদ হবে। সব দল নিশ্চয়ই একমত হয়ে যাবে না, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী বন্দোবস্তের বদলে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য যা যা আবশ্যকীয়, যা অবশ্য প্রয়োজন, সেইটুকু ন্যূনতম ঐক্যমত্যে আমাদের পৌঁছানো দরকার। এইটা জনগণের আশা। জনগণের আশা পূরণ না করলে জনগণই তার অবস্থান নেবেন, সেটাও আমাদের সকলের মনে রাখা দরকার। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও মোস্তফা মহসিন মন্টুর প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই এই সংগ্রামে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা